আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। ইরান লেবাননে চলছে যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ হামলা, দুই দেশে প্রাণহানি ছাড়িয়েছে ৬০০। অভিযান চালাতে মার্কিন বাহিনীকে। সড়ক মহাসড়কে কোথাও সমঝোতা, কোথাও বা জোর করে আদায় হচ্ছে চাঁদা। ঢাকায় এসে মফস্বলের সস্তা সবজির দাম বাড়ছে। বাঁচানো গেল না সীতাকুণ্ড ইকো পার্ক থেকে গলা কাটা অবস্থায় উদ্ধার শিশুটিকে। চট্টগ্রাম মেডিকেলের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু। বিরোধী দল থেকে ডেপুটি স্পিকারের জন্য নাম চেয়েছে সরকারি দল। সংসদের চিফ হুইপ সহ ৭ হুইপ নিয়োগ। উদ্বোধনী অধিবেশন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন শুনবেন বিস্তারিত। ইরান ও লেবাননে ব্যাপক হামলা চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ বাহিনী। দুই দেশে প্রাণহানি বেড়ে ছাড়িয়েছে ৬০০। ইরানের রাজধানী তেহরানে আবারও হামলার শিকার রাষ্ট্রীয় গণমাধ্যম। একাধিক সামরিক স্থাপনাতেও হয়েছে অভিযান। লেবাননের বৈরুতে হিজবুল্লাহর অবকাঠামো লক্ষ্য করে চলছে তুমুল হামলা। প্রাণহানি দাঁড়িয়েছে ৫২তে, আহতদের শতাধিক। পাল্টা জবাব দিচ্ছে ইরানও। মধ্যপ্রাচ্যের বিভিন্ন ঘাঁটিতে তেহরানের হামলায় এ পর্যন্ত ৬ মার্কিন সেনার মৃত্যুর কথা নিশ্চিত করেছে ওয়াশিংটন। উপসাগরীয় দেশগুলোয় জ্বালানি স্থাপনা লক্ষ্য করে হামলা অব্যাহত রেখেছে ইরান। মঙ্গলবার সকালে একাধিক বিস্ফোরণ হয়েছে কাতারের দোহায়। মিসাইল ও ড্রোন ছোড়া হয়েছে কাতার, কুয়েত ও সংযুক্ত আরব আমিরাত লক্ষ্য করেও। সৌদি আরবের রাজধানী রিয়াদে অবস্থিত মার্কিন দূতাবাসে ড্রোন হামলা চালিয়েছে ইরান। মঙ্গলবার ভোরে ২টি ইরানি ড্রোন আঘাত হানে দূতাবাস ভবনে। এতে দূতাবাসের একটি অংশে আগুন লেগে যায়। ভবনের কিছু অংশে সামান্য ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয়। তবে এর আগেই ভবনটি খালি করে ফেলা হয়েছিল, ফলে হতাহতের কোনো ঘটনা হয়নি। এছাড়াও রিয়াদের কূটনৈতিক এলাকায় আরও ২টি বিস্ফোরণের আওয়াজ পাওয়া গেছে। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলার প্রতিক্রিয়ায় সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের ৫ দেশে যুক্তরাষ্ট্রের ঘাঁটি সহ বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে একের পর এক ক্ষেপণাস্ত্র ড্রোন হামলা চালাচ্ছে ইরান। ইরানে আক্রমণের জন্য যুক্তরাষ্ট্রকে যৌথ সামরিক ঘাঁটি ব্যবহার করতে দেবে না স্পেন। ওয়াশিংটনের অনুরোধের জবাবে স্পষ্ট না জানিয়ে দিয়েছে মাদ্রিদ। স্প্যানিশ সরকার জানায়, যুক্তরাষ্ট্রের সঙ্গে যৌথভাবে পরিচালিত রোটা এবং মরণ ঘাঁটি থেকে ইরান বিরোধী সামরিক অভিযান পরিচালনা করতে দেয়া হবে না। তেহরানে যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ হামলার তীব্র নিন্দাও জানিয়েছেন স্পেনের প্রধানমন্ত্রী। উত্তরবঙ্গ থেকে ৩৫ থেকে ৩৭ টাকার বেগুন আর শশা কি করে ঢাকার বাজারে হয়ে যায় ১০০ টাকা কেজি? হাটে, বাজারে, আড়তে, সড়কে আর মহাসড়কে চাঁদাবাজদের দৌরাত্ম্য কি কমেছে আদৌ? সমঝোতায় নেওয়া টাকাকে চাঁদা বলতে না চাইলেও এর প্রভাব কি পণ্যমূল্যে পড়ে না? কতটা পড়ে? সবজির ট্রাকে চড়ে বগুড়ার মহাস্থান হাট থেকে পুরো পথ দেখে এসেছেন সহকর্মী আখলাকুস সাফা ও নাহিদ ইসলাম। সঙ্গে ছিলেন গোলাম মোস্তফা। বগুড়ার মহাস্থান হাট উত্তরের সবচেয়ে বড় সবজির বাজার। ৩০০ বছরের ঐতিহ্যবাহী হাটে সরাসরি সবজি আর কাঁচা তরকারি নিয়ে আসেন কৃষক। এখানেই ঠিক হয় দর। ধরনভেদে ১ মণ বেগুন বিক্রি হচ্ছে ১৪ থেকে ১৫০০ টাকায়, মানে প্রতি কেজি ৩৫ থেকে ৩৭ টাকা। শশার দামও কেজিতে ৩৫ থেকে ৩৬ টাকা। এগুলো ২৩ ফেব্রুয়ারি সকাল ৭টার দিকের ঘটনা। কত দিয়ে কিনছেন মন? ১৩০০। এখন বেচতেছেন কত? ১৬০০ বিক্রি করলাম। তাহলে কেজি কত করে? ৩৭। ৩৭ টাকা না। এদিন আলু বিক্রি হচ্ছিল ৫ টাকা কেজিতে, আর কাঁচামরিচের কেজি ৮০ টাকা। ৮০ পৌঁছাই, আর জায়গায় কিনা আপনার কাছারিতে কিনা আছে আপনার ৯০ টাকা কেজি। কৃষকের বিক্রি করা সবজি সোজা চলে যাওয়ার কথা পাইকারি আর খুচরা বাজারে, কিন্তু হাটেই হাতে ধরিয়ে দেওয়া হচ্ছে একটি স্লিপ। প্রতি মনের জন্য দিতে হচ্ছে ২০ টাকা। আচ্ছা, আপনি এখানে যে স্লিপটা দেন, এই স্লিপটাতে কি লেখা? এটা হচ্ছে হাটের আপনার চলে আপনার স্লিপটা একটু দেখি না, আপনার স্লিপ তো দেখান যাবে না। একটু দেখান না। ব্যাপারী কাছ থেকে দেখেন, আমরা দেখালে সমস্যা। হ্যাঁ, কি সমস্যা? কোনো সমস্যাই নাই, আপনি দেখে কি হবে। সবজি বোঝাই বাহনটি রওনা হবে সিরাজগঞ্জের দিকে। হাটের খাজনা, ভ্যানে করে ট্রাক বা মিনি ট্রাকে পণ্য তোলা নামানোর মতো খরচের কারণে কেজি প্রতি খরচ বেড়েছে আরো ৫ টাকার মতো। সব মিলিয়ে হাট আর হাটের বাইরে চাঁদা দিতে হলো কত? ৪০০, ১২০। চট্টগ্রামের সীতাকুণ্ড ইকো পার্কে গলা কাটা অবস্থায় উদ্ধার শিশুটি চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। ভোররাতে চট্টগ্রাম মেডিকেল কলেজের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে রোববার সকালে সীতাকুণ্ড ইকো পার্কের ভেতর থেকে গলা কাটা অবস্থায় শিশুটিকে উদ্ধার করে সড়ক সংস্কারের কাজে নিয়োজিত শ্রমিকরা। উদ্ধারের পরে শিশুটিকে তার মা বাবার সাথে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এই ঘটনায় সেদিন রাতেই অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে অপহরণ ও হত্যা মামলা করেন শিশুটির মা।
দর্শক, ঘটনার আরও খবর আছে আমার সহকর্মী শহীদুল সুমনের কাছে, তার সঙ্গে কথা বলতে চাই। সুমন, আপনি তো হাসপাতালের সামনে রয়েছেন। গতকালই চিকিৎসকরা বেশ আশাবাদী ছিলেন শিশুটিকে বাঁচানোর ব্যাপারে। অবস্থার অবনতি আসলে কখন নাগাদ হলো এবং এই ঘটনার সাথে যারা জড়িত তাদের কি জানা গেল কিনা? ছোঁয়া, শিশুটিকে আসলে দুদফায় অস্ত্রোপচার করা হয়েছিল এবং গতকাল দুপুরও কিন্তু আসলে দ্বিতীয় যেই অপারেশন সেটি আসলে সম্পন্ন হয়েছিল। তারপরেই তাকে আসলে বেডে দিয়েছিল চিকিৎসকরা এবং সেখানে যখন তার অবস্থার অবনতি হয় তখনই তাকে আসলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আইসিইউতে নেওয়া হয় এবং সেখানেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এই মুহূর্তে আসলে আমরা আইসিইউর সামনে রয়েছি। তার যারা স্বজনরা রয়েছেন তারা পাশে পাঁচলাই থানায় গিয়েছে এবং সেখান থেকে তারা হয়তো বিরোধী দল থেকে সংসদের ডেপুটি স্পিকার মনোনীত করার জন্য মৌখিকভাবে প্রস্তাব দিয়েছে সরকার। সচিবালয়ে প্রধানমন্ত্রীর সাথে বৈঠক শেষে এই তথ্য জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। বলেন, বিরোধী পক্ষে আপত্তি সত্ত্বেও সাংবিধানিক রীতি অনুযায়ী সংসদের প্রথম অধিবেশনে ভাষণ দেবেন রাষ্ট্রপতি। সংবিধান সংস্কার পরিষদ বিতর্কে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সংবিধানে নেই এমন কিছু করবে না সরকার। জুলাই সনদ বাস্তবায়নকে কেন্দ্র করে অনুষ্ঠিত গণভোটে বিপুল ব্যবধানে হাঁ ভোট জয়ী হওয়ায় দেশের রাজনৈতিক ও সাংবিধানিক কাঠামোয় বড় ধরনের পরিবর্তনের পথ খুলেছে। এবার সেই পরিবর্তনের অংশ হিসেবে সংসদের ডেপুটি স্পিকার হতে যাচ্ছেন বিরোধী দল থেকে। সচিবালয়ে প্রধানমন্ত্রীর সাথে বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের জানান, এরই মধ্যে প্রধান বিরোধী দল জামায়াত ইসলামীকে ডেপুটি স্পিকারের নাম ঠিক করতে বলা হয়েছে। এবং জুলাই জাতীয় সনদে যে আমরা যেটা ঐক্যমতের ভিত্তিতে যেটা আমরা সমঝোতায় এসেছি রাজনৈতিক সমঝোতার দলিল হিসাবে, সেটার বাস্তবায়ন এখন থেকে শুরু করতে চাই। সেই জন্য আমরা আমাদের দলের পক্ষ থেকে প্রধান বিরোধী দলকে আমরা মৌখিকভাবে আমরা সাক্ষাতে তাদেরকে অফার করেছি তারা যেন ডেপুটি স্পিকার তারা ঠিক করেন এবং সেটা সংসদে স্পিকার নির্বাচনের দিন একই সাথে নির্বাচিত হতে পারে। সংবিধান সংস্কার পরিষদ নিয়ে এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, সংবিধানে সংশোধনী এনে সংবিধান সংস্কার পরিষদ আনা যেতে পারে, কিন্তু তার আগে সংবিধানে নেই এমন কিছু বাস্তবায়ন করা সম্ভব নয়। সংসদের বছরের প্রথমে এবং নতুন সংসদ গঠিত হলে তার প্রারম্ভিক সেশনে প্রথম দিনে রাষ্ট্রপতি ভাষণ দিবেন। সেটা এখনো পর্যন্ত সংবিধানে বহাল আছে, প্রথা আছে, ট্র্যাডিশন আছে। সুতরাং সেই হিসাবেই হবে। কেউ যদি দাবি করে সেটা ভবিষ্যতে যদি সংবিধানের সংশোধন করে যে রাষ্ট্রপতি আর ভাষণ দিবেন না, সেটা তখন দেখা যাবে। সংবিধান মেনে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতি ভাষণ দেবে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। কিন্তু অসাংবিধানিক কোনো কিছু আমরা জাতীয় সংসদে উত্থাপন করতে পারি না। আমরা বলেছি যদি গণভোটের রায় অনুসারে সংবিধান সংস্কার পরিষদ গঠন করতে হয় সেটা